আমার নাম মোহাম্মদ মনির হোসেন, গ্রাম বল্লা, থানা কালিয়াতি, জেলা টাঙ্গাইল। আমি 3 মাস আগে কক্সবাজার গেছিলাম বেড়ানোর জন্য। এদিক দিয়ে বেড়ানোর পর আমি ঘুরতে ঘুরতে এক পর্যায়ে টেকনাফ চলে গেছিলাম। তো টেকনাফ থেকে কিছু লোক আমাকে কিডন্যাপ করে। কিভাবে কিডন্যাপ করে আপনাদের? আমাকে 17-18 জন লোক, 16-17 জন লোক হবে আইসা ঘেরাও করার পরে আমার মোবাইল ফোন তো মানি ব্যাগ টাকা পয়সা যা ছিল নিয়ে নিছে। আমি হয়তো ভাবছি যে এরা ছিনতাইকারী, কিন্তু ওরা আমার মাল সামলা নেওয়ার পরে আমার ছাড়ে নাই। আমাকে বলছে তুই আমাদের সাথে চল। তো অতগুলো লোকের সাথে আমি কথা বলে পারবো না এবং কি কোনো তর্ক বিতর্কে আমি পারবো না, তো তাদের সাথে গেছি। তো ওখানে যাওয়ার পরে দেখি আরো 15-16 জন লোক রাখছে তারা বসায়। তো তারা সবসময় ওই পাহাড়ে রাখে, আর ওই জায়গায় আমার বসাইছে। বসানোর পর তাদের সাথে কথাবার্তা বললাম, কথাও বলতে দেয় না তারা, মানে লাঠি নিয়ে সাইডে সাইডে দাঁড়ায় থাকে। যদি কথা বলতে যাই তখন মানে আতাইলে পাতাইলে বাড়ি শুরু করে। বাড়ি কোন জায়গায় লাগতেছে না লাগতেছে এটা দেখে না, তাই আমরা কথা বলার সুযোগ পাই নাই। তো 4 দিন ওই জায়গা রাখার পর দিনে প্রত্যেক দিন একবার করে খাবার দিত। আর আমরা জঙ্গলের মাঝে ছিলাম, তো জঙ্গলের মাঝে যখন আমাদের পানিটা খাবার দিত, যখন যে পানিটাতে আমরা প্লেট দিতাম ওই পানিটা আমাদের খাবার দিত। তো এইগুলার লেগে যখন ওরা মারধর করতো, প্রতিবাদ করতাম না, কোনো কথাবার্তা বলতাম না, নীরবে সবকিছু শুয়ে নিতাম। তখন থেকে ভাগতে পারি না, ওরা সবসময় 24 ঘন্টা অ্যালার্ট থাকতো, পলানোর কোনো সিস্টেম পাই নাই। তো 5 দিনের মাথায় আমাদের ট্রলারে তুলে দিছে। ট্রলারে তুলে দেওয়ার পরে ওই ট্রলারেও একই অবস্থা, প্রতিদিন দুপুরে একবার করে খাওয়ান দিছে, শুধু মরিচ ভর্তা দিয়ে আর পানি দিছে মাঝে মাঝে। রাত্রের বেলায় ট্রলার চলছে, দিনের বেলায় বন্ধ থাকছে। এরকম 11-12 দিন পরে আমরা ট্রলার যে পৌঁছাইছি মায়ানমার। তখন আমি জানি না যে কোন দেশে আইসা আমাদের নামাই দিল। যখন নামছি তার 2 দিন পরে জানতে পারছি আমরা মায়ানমার আসছি। তো যাই হোক, তখন 2 দিন কোথায় ছিলেন? ওই তাদের আন্ডারে তারা খাওয়ান টাওয়ান দিছে, তারা দেখভাল করছে। তারা আর কোনো তাদের কথা, মায়ানমারের কথা আমরা বুঝতে পারি না। কতজন ছিলেন আপনারা? আমরা লোক ছিলাম প্রায় 200-র উপরে। অনেক জায়গার থেকে অনেক লোক লিছিল। তারপর বলেন। তো সবার কাছে একটা করে টাকা দাবি করে, আর টাকাটা যে অ্যামাউন্টে দিতে পারে তার সুস্থভাবে হয়তো সাইডা দেয় কিংবা কি করে এটা আমরা বলতে পারবো না কিসের জন্য। সন্ধ্যার পরে একটা করে গাড়ি আসতো, 10 জন 15 জন 12 জন করে লোক উঠাই নিয়ে যাইতো। কিন্তু কোথায় নিয়ে যাইতো কি করতো আমরা জানতাম না। তাও আসতো কারা? মায়ানমারের সেনাবাহিনী, সাধারণ কোনো পাবলিক না। মায়ানমারের ডাইরেক্ট প্রকাশ্যে সেনাবাহিনী আসতেছে। ওরা আসতেছে, ওরা 10 জন 12 জন লোক নিয়ে যাইতেছে। কোথায় যাইতেছে জানতেছি না, আমাদের জানার কোনো ক্ষমতাও নাই। তো তাদের কাছে আমরা প্রশ্ন করতে পারি না। তো এরকম 3 দিন 4 দিন থাকার পরে আমি ঢাকার একটা লোক পেলাম, তার নাম ছিল হাসিম। সে আমাকে বলল যে ভাই আইছেন তো, এই জায়গা তো খুব কঠিন একটা জায়গা, এই জায়গা থেকে আপনাকে বিক্রি করে দিবে। হয়তো কোথায় যে পড়বেন আপনার ঠিক নাই, সাগরেও পড়তে পারেন, মরুভূমিতেও পড়তে পারেন, এবং কি আপনার কিডনি বিডনি খুলে নিয়ে বিক্রি করতে পারে। এটা এমনই একটা তাগো আমি করলাম, এটা সেরা প্রশাসন, এরা এইগুলোর সাথে জড়িত। তো আপনি দেখেন বাড়িতে থেকে টাকা পয়সা দিয়ে যদি এখান থেকে যাইতে পারেন। তখন আমি বাড়িতে ফোন দিয়েছিলাম, আমার আর্থিক অবস্থা খুব খাটা, দারিদ্র ফ্যামিলির লোক। তো আমার বড় বোনকে বলছিলাম 2 লাখ টাকা যদি দিতে পারো এরা হয়তো আমরা সাইডে দিতে পারে। তখন আমার বড় বোন বলছিল যে আম্মা অসুস্থ, আমি 2 লাখ টাকা দেওয়ার মতো সামর্থ্য নাই। তো আম্মারও বলছিলাম, আম্মা বলছিল যে না 2 লাখ টাকা আমি দিতে পারবো না। তখন চিন্তা করলাম এরা তো আমার বিক্রি করে দিবে, যে কোনো পর্যায়ে যে কোনো জায়গায় বিক্রি করে দিবে হয়তো, তাহলে আমার জীবনের আর কোনো নিশ্চয়তা নাই। তখন আমি একটা ডিসিশন নিলাম যে এখান থেকে আমি ভাগবো। এখান থেকে ভাগার পরে যদি মৃত্যু হয় হবে, কিন্তু এদের হাতে তিলে তিলে মরবো না আমি। প্রতিদিন যে মারবে এরা, এই মারাটা আমি মারতে দিব না। তো একদিন রাত্রেবেলা আমি ওখান থেকে বাইকে গেলাম,
বাইকে যাওয়ার পরে 2 দিন 2 রাত পর আবার সেম একই ঘটনা, আবার আমি ওই জঙ্গলে ঘোরাঘুরির পরে আবার ওই সেনাবাহিনীর হাতে পড়ে যাই। মানে সেনাবাহিনী গুলাই কিন্তু আগের গুলা না, সেনাবাহিনী তারাও। তো তারা আমাকে জঙ্গল থেকে ধরে যে তুই এখানে কি করতেছিস, তুই এখানে কিসের জন্য আসছিস, তোর দেশ কোথায়। তো আমি তাদের কথা বলি নাই, আমি তাদের সাথে কোনো উত্তর দিই নাই, তো আমি তাদের সাথে কোনো কথা বলি নাই। ইশারায় যেটুকু বুঝাইতে পারছি বুঝাইছি, না পারলে বাস। তো তখন আমার তারা একটা ক্যান্টিনে নিয়ে গেছে, তাদের ক্যাম্পে নিয়ে গেছে, ক্যাম্পে নিয়ে রাখছে। ওই জায়গায় রাখার পরে আরো 2-3টা অফিসার আসছে, আসার পরে আমার কয়েকটা কথা প্রশ্ন করছে, আমি উত্তর দিতে পারি নাই যেহেতু আমি কথা বলতে পারি না। তো শেষ পর্যায়ে তারা আমাকে আরেক জায়গায় শিফট করলো, মানে আরেকটা ক্যাম্প, সেই জায়গায় নিয়ে গেল। সেই জায়গায় নিয়ে যাওয়ার পরে তখন আমি যে পাইলাম কিছু ফরেনার, মানে বাইরের লোক, তাদের দেশটা হয়তো ইথিওপিয়া, ঠিক আছে, আমার হয়তো অতটা মনে নাই। তো তাদের ওখানে রাখছে, সেখানে আমার নিয়ে রাখলো। রাখার পরে প্রতিদিন 3 বার করে খাওয়ান দিত, আর ওদের সাথে ওদেরও একই অবস্থা, 3 বার করে খাওয়ান দিত। তখন আমি জানি না এই লোকগুলা কিসের জন্য ওই জায়গায় আসছে, কিন্তু আমি তো বাইরে আসছি, সেনাবাহিনীর কাছ থেকে ভাগছি, আবার আরেক সেনাবাহিনী আমার ধরছে। কিন্তু আমার নিয়ে কোথায় রাখছে, কিভাবে রাখছে আমি এটা জানি না, কিন্তু আগের জায়গার থেকে আমি পরের জায়গাতে ভালো আছি। প্রথম যে জায়গায় ছিলাম ওই জায়গায় আমি ভালো ছিলাম না, ওই জায়গার থেকে আমি পলাইছি। পরে যে জায়গায় যে আমি আবার ধরা পড়ছি ওই জায়গায় আমি ভালো আছি আর কি। তো তারা আমার 3 বার খাওয়াইতো, ওই ফরেনারদের সাথে আমি খাইতাম। তখন তার 3 দিন কিংবা 4 দিন পরে আমার বাংলাদেশের 2টা ছেলে আসলো, ইমরান আর রাশিদুল। তো তাদের সাথে আমার আবার পরিচয় হইলো, তাদের সাথে কথা বললাম যে ভাই এই জায়গায় এত লোক কিসের জন্য আসতেছে, এত দেশের লোক কিসের জন্য আসতেছে, আর আপনারা এই জায়গায় কেন? যে আমরা তো চাকরি করার জন্য আসছিলাম, প্রতারিত হয়েছি, দেশে ফিরে যাব, সেই কারণে এই ক্যাম্পে আমাদের উদ্ধার করে আনছে। যেটা উদ্ধার ক্যাম্প, হ্যাঁ এটা উদ্ধার ক্যাম্প। সব লোক যারা অন্যান্য দেশ থেকে আসছে চাকরি করার জন্য প্রতারিত হয়েছে, তাদের সবাইকে উদ্ধার করে এই জায়গায় আনতেছে, এখান থেকে যার যার দেশে পাঠাবে। বললাম ভাই আমি তো এরকমই, আমার কি দেশে পাঠাবো? আমি তো চাকরি করার জন্য আসিনি, আমি তো সাগর পথে আমার নিয়ে আসছে। তো আমার কাছে তো পাসপোর্ট নাই, ভিসা নাই, যাওয়ার মতো টিকিটের টাকা নাই, তা আমি কি যাইতে পারবো ভাই? তো তুমি ধৈর্য ধরো, থাকো আমাদের সাথে। বাঙালি আরো 14 জন ছেলে আছে, ওদের লিস্টটা আমরা আজকে এম্বাসির কাছে দিয়ে দিছি। ওরা যদি উদ্ধার হয় তো তখন আমরা একলগে যে কোনো ভাবে একটা যাওয়ার ব্যবস্থা করব, কিংবা বাংলাদেশ সরকারের চিঠি দিব। তো তখন 2 দিন পরে ওই 14 জন উদ্ধার হইল। তো এরকম ভাবে ভাই 13টা দেশের লোক ওই জায়গায় একত্রে ছিলাম আমরা, 13টা দেশের লোক একত্রে ছিলাম। যার যার এম্বাসি খোঁজখবর নিয়ে যার যার দেশের লোক ফিরাই নিতেছে। তো ওইভাবেও আমাকেও ফিরাই আনা হয়েছে। তো আমার কাছে পাসপোর্ট ছিল না, বিমানের টিকিটের টাকা ছিল না, আমার আউটপাস করে দিছে এম্বাসি, আমার টিকিটের টাকাটা দিয়ে দিছে এম্বাসি। এখন আমি সুস্থ সালামতে আমি আমার দেশে আসতে পারছি।